মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়ায় খেলাধুলা আলোচনায় আমরা ব্যাডমিন্টন খেলা নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আজকে আমরা পেয়েছি বর্ধমান শহরের এক সময় খুবই মানে কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় তপন চক্রবর্তী। তপনবাবু নমস্কার। নমস্কার। তপনবাবু, ব্যাডমিন্টন তো খেলতে গেলে একটা কোর্ট লাগে, তার ফুটবল যেমন পাড়ার ছোটো মাঠেও খেলা হয়, বা ব্যাডমিন্টন এই টেনিস ক্রিকেট দুটো উইকেট তুলতে পাড়ার মোড়েও খেলা যায়, কিন্তু ব্যাডমিন্টন খেলতে গেলে একটু কোর্ট লাগে, তার নেট লাগে, কভার এরিয়া একটু দরকার যাতে হাওয়া না হয়। তা আপনি ছোটোবেলা থেকে এই সুযোগ পেয়ে কীভাবে, মানে কোথায় সুযোগ পেয়েছিলেন এইভাবে ব্যাডমিন্টন খেলার? আমাদের পাড়াতে ব্যাডমিন্টন খেলার চলন ছিল, পাড়াতে খুব ব্যাডমিন্টন খেলা হতো, আমাদের সময়ও পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন খেলা হতো। বিশেষ করে আমাদের পাড়ার সাথে ছোট নীলপুর, তারপর নতুনগঞ্জ, এসবে বিভিন্ন পাড়ার সাথে ম্যাচ হতো। পাড়ায় ব্যাডমিন্টন খেলা হতো, মানে ব্যাডমিন্টন খেলাটা বলতে গেলে তো একটু ব্যয় সাপেক্ষ, তা সত্ত্বেও কিন্তু বহু খেলা হতো। ফেদার কিনতে হয়, কিন্তু আমরা যেভাবে হোক সেটা খেলতাম। আমাদের সময় খেলাটার এত নেশা ছিল, বিকেল হলে আমরা খেলবই। আচ্ছা, তো কীভাবে শুরু হলো সেটা বলুন তারপর পাড়ায়। হ্যাঁ, যেভাবেও খেলতাম। প্রথমত যারা বড় বড় খেলতো বনবাস কুটিরে, তাদের কাছে ওদের ইউজ শাটলগুলো নিয়ে আসতাম, এটা আমাদের কাছে নতুন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, সেটা নিয়ে আমরা খেলতাম। সেখানে খেলতে খেলতেই আমরা এভাবে তৈরি হয়েছি। তখন তার পরবর্তীকালে কিছু কিছু সময় আমরা আফতাবে যখন খেলতে যেতাম, টুর্নামেন্টে যখন হতো তখন নাম দিতাম, তখন খেলতাম। তখন ওখানে খেলাটা আরও ভালো হতো, কারণ আলোটা সাফিসিয়েন্ট। আমরা তো অন্ধকারেই ভালো খেলতাম, অ্যাকচুয়ালি আলো দেখলে আরও ভালো খেলা হতো। এবং আমরা ওখানে অনেক টুর্নামেন্টে জিতেছি। তা সেগুলো তো আর ডকুমেন্ট নেই, কারণ সেগুলো তো সেরকম রেকগনাইজড ইয়েভাবে। যখন বনবাস কুটিরে তো এখন আর খেলা হয় না, যখন আপনাদের সময় বনবাস কুটিরে কংক্রিটের কোর্ট ছিল, লাইট ছিল, সেই সালটা আনুমানিক কত? কম বেশি 72, 73 সেই সময়, বা আরও আগে হতে পারে, তার আগে 69, 70। কারণ আপনি কি আফতাব ক্লাবে খেলতে যেতেন এটা বললেন? আফতাব ক্লাবে খেলতে যেতাম, মানে কি বড়রা খেলবে সেই প্রথমে আমরা খেলতাম। আমার একটু বলায় ভুল হলো, আফতাব ক্লাবে এখনও খেলা হয়, কিন্তু যে খেলাটা বন্ধ হয়ে গেছে, বনবাস কুটিরের খেলাটা বন্ধ হয়ে গেছে। বনবাস কুটিরে কি যেতেন? বনবাস কুটিরে যেতাম, আমাদের পাড়ার মন্টুদা ছিলেন, উনি যেতেন, ওনার সূত্র ধরে যেতাম। সেই সূত্র ধরে বেশিরভাগ সময় আফতাব ক্লাবেই যেতেন। আফতাব ক্লাবে একটু সুযোগ ছিল, তবে সবসময় না, আমাদের এটা খুব স্ক্যাটার্ড, আমরা পাড়াতেই খেলতাম, সুযোগ পেলে ওখানে যেতাম, বনবাস কুটিরে যেতাম এবং আফতাব ক্লাবেও যেতাম। সেখানে যারা খেলতেন, শম্ভুদা, বধুদা, বধুদার বনবাসেই খেলতেন, বনবাস কুটিরেই খেলতেন ওরা। আর আমাদের বাড়ি একজন ছিলেন হিরণময় রায়, মন্টুদা বলতেন, উনি আরিস্টো ক্লাবের সেক্রেটারি ছিলেন, উনি খেলতেন। উনি মোটামুটি, ওনাকে দেখে আমরা ইন্সপায়ার্ড হই, পাড়ার লোক তো, তাদের দেখে ইন্সপায়ার্ড হই। পরবর্তীকালে আমাদের পাড়ায় বেশ কিছু ছেলে ওই দেখে পাড়ার স্ট্যান্ডার্ডটাও ভালো ছিল আমাদের। খুব আনফর্চুনেটলি একটা কথা বলছি, আমার যে পার্টনার ছিল অনিমেষ রায়, এই জাস্ট দিন 10 আগে মারা গেছে। আজকে তার শ্রাদ্ধের দিন। অনেক হচ্ছে, সে আমার পার্টনার ছিল প্রথম যখন আমি স্টেশনে শরীফদার ইয়েতে খেলেছিলাম, গুডসেড রোডে। ওটা সেলিম সিংহ নাকি ওদের একটা নাম ছিল, শরীফদা, মোহাম্মদ শরীফ ওটা করেছিলেন। এবং আমার খেলা দেখে শরীফদা আমাকে নিয়ে এ ডিভিশনে, আমি তো বি ডিভিশনে ছিলাম, আমাকে নিয়ে শরীফদা খেলেছিলেন। ব্যাডমিন্টন খেলতে হলে যে সার্ভ করছে তার পেছনের প্লেয়ারের ইয়েটা খুব দরকার, কারণ যে শটটা আসবে সেটাকে তাকেই করতে হবে। তা শরীফদা এত মোটা ছিল, আমি দেখতেই পেতাম না কিছু, যে ট্যাপ করছে বলটা কোথা থেকে, কিছুটা আন্দাজের উপর খেলতে হতো। শরীফদাকে কিছু বলা যাবে না, শরীফদা বিরাট লাগ। আমাকে লোকে বলছে যে শরীফদা তোকে নিয়ে খেলছে, এটা তোর ভাগ্য। অ্যাকচুয়ালি আমি আর কি বলবো, শরীফদাও কখনো আমাকে কোনো কিছু বলেনি, বুঝতে পারতো। তার পরবর্তী পর্বগুলো কীরকম ছিল? কোনো বাইরে টুর্নামেন্টে খেলতে যাওয়া,
সেখানে বাইরে সফল হওয়া? টুর্নামেন্টে এখান থেকে খেলতে যায়নি, এখানেই বড় টুর্নামেন্ট হতো রক্ষিণীহাটির বাড়িতে। আচ্ছা, এখানে দীপু ঘোষ, রমেন ঘোষেরা এসছে। রমেন ঘোষ এই কিছুদিন আগেও ইয়েতে এসেছিলেন, অনেক কথা বললাম। আর দীপু ঘোষ, রমেন ঘোষ, মৌসুমী দাস, বৈদ্যনাথ দাস, কাজল সাহা, এরা বর্তমানে কিন্তু নিয়মিত ছিলেন। আর ডিএসপি থেকে মৃণাল বলে একজন খুব বিউটিফুল, দেখতেও সুন্দর, খেলার স্ট্রোকগুলো ভারী সুন্দর ছিল। ডিএসপি থেকে প্রশান্ত দা আর মৃণাল দা, এই দুজন খেলতে এসেছিল। তবে আলটিমেটলি কলকাতায় হতো, তো চ্যাম্পিয়ন হতো। তবে খেলাটা ভালো হতো। তার মধ্যে আপনার তো ব্যক্তিগত কিছু সাফল্য আছে, সেটা আমাদের তখন তো জুনিয়রে, আমরা ন্যাচারালি জুনিয়রে সাফল্য খুব একটা কেউ মনেও রাখে না। তারপরে পরবর্তীকালে সিনিয়রে আমি যখন চাকরি পেয়ে যাই, তারপর তো আর এখানে খেলতে পারিনি। সিনিয়রে কোনোদিন এখানে খেলতে পারিনি, কারণ ডেলি প্যাসেঞ্জারে করে চাকরি, সেখানে সিনিয়রের নামও দিইনি বা চিন্তা করি না। চাকরিটা আমাদের খুব ইজি নয়, কাজ করতে হতো। সেভাবে ডিভিশনে যখন খেলেছি তখন পেয়েছি, ছাড় পেয়েছি, অন্য জায়গায় খেলতে গেছি। কিন্তু সেই অভিজ্ঞতাটা কীরকম ছিল? হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা কীরকম ছিল? সেই অভিজ্ঞতাটা সাংঘাতিক জিনিস। দুটো আমি অল ইন্ডিয়া খেলেছি, থার্ডটা খেলতে পারিনি, পাতিয়ালা। আমি লখনৌ গিয়েছি, বম্বে গিয়েছি। লখনৌ কেডি সিং বাবু স্টেডিয়াম, যেখানে সৈয়দ মোদি মারা গেল, সেই স্টেডিয়ামে খেলেছি। আপনি কি বাংলা দলের হয়ে খেলেছিলেন? না, ডিবিসি। ডিবিসি ওটা হচ্ছে অল ইন্ডিয়া ইন্টার পাওয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট। পাওয়ার সেক্টর যেগুলো আছে তাদেরকে নিয়ে, হ্যাঁ, যেমন টাটা পাওয়ার সাপ্লাই হয়ে আসছে রবি কুন্তে, টাটা পাওয়ার সাপ্লাই। ওরা সেই সময় ভালো প্লেয়ারদের রিক্রুট করতো। ইউপি স্টেট সিটি বোর্ড সঞ্জয় মেহরোত্রা, পাঞ্জাব স্টেট সিটি বোর্ড সুরিন্দর মহাজন। সেই সময় কার খেলা এখনো আপনার মনে আছে খুব ভালো? মানে রবি কুন্তে অসম্ভব ভালো প্লেয়ার। রবি কুন্তে, সঞ্জয় মেহরোত্রাও ভালো। তবে রবি কুন্তে তার ইন্ডিয়ার স্টেট 3 তখন। সঞ্জয় মাহাত্র খুব ভালো প্লেয়ার। সুরিন্দর মহাজন অসম্ভব ফিটনেস, হরিয়ানা। সেই সময় কি কোনো মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় খেলা এখনো মনে আছে? না, ইন্টার পাওয়ারে মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার আসেনি, এখন আসছে। কারণ আমি লাস্ট ডিভিসি দেখলাম মহিলা টিম ডিভিসি রিক্রুট করেছে। যেহেতু ইন্টার পাওয়ার ডিভিসি মহিলাদের হচ্ছে, কিন্তু আমাদের সময় মহিলারা কেউ যায়নি, কোনো পাওয়ারেও কোনো মহিলা প্লেয়ার আসেনি। আচ্ছা, আপনি দীর্ঘদিন খেলেছেন, আপনার হাতে অন্তকে তার কেরিয়ারটা শুরু হয়েছে শেখা, এরকম কোনো প্লেয়ার আছে যার কেরিয়ারটা আপনার হাতে শুরু হয়েছে, পরবর্তীকালে সে ভালো খেলেছে? না, আমি কাউকে কোচিং দেওয়ার সুযোগ পাইনি, কারণ যেহেতু আমি খেলতেই চাকরিতে ঢুকে গেছি। তারপর আমি আর বর্ধমানের সঙ্গে আমার ডিটাচ। এই যেমন বাবুনাথ অনেকের কথা বলে, সুষমানের সঙ্গে সকালে কথা বলছিলাম, এখানে ডিভিসি এমপ্লয়ির মেয়ে খেলছে, ভাবতে আমি তাকে চিনি না। তার বাবা কিন্তু ডিভিসি এমপ্লয়ি, আমাকে বলছে আমার মেয়ের খেলা আপনি দেখতে যাবেন, কিন্তু আমার যাওয়া হয়নি। সুতরাং এদের কন্ট্যাক্টে আমি কখনো আসতে পারিনি। আমার ইচ্ছে থাকলেও আমার ডিউটিটা এমন, সেটাই। আপনার প্র্যাকটিস শিডিউলটা, মানে যখন আপনি আপনার চাকরি ক্ষেত্রে একটা সর্বভারতীয় টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন, সেই সময় কতটা প্র্যাকটিস করতেন? কীরকম প্র্যাকটিস করতেন? ফুটবল খেলতাম তো, এমনি শরীরটা ছিল, যার জন্য খুব দৌড়দৌড়িটার খুব দরকার ছিল না, স্কিপিংটা করতাম। কিন্তু অ্যাকুরেসি আনবার জন্য যে প্র্যাকটিস, আনার জন্য যে সব খেলতাম পাড়াতে বা সেটা দিয়ে হতো। স্পেশালি ওটার জন্য আলাদা করে প্র্যাকটিস কিছু করিনি। কোনো কোচের কাছ থেকে বিশেষ যেটা বলে টিপস পাওয়া বা পরামর্শ পাওয়া সেরকম ছিল? কোচের কাছ থেকে রিপু ঘোষ র্যাকেট ধরাটা দেখিয়ে দিয়েছিল, ওই শরীফ দাঁড়িয়ে বর্ধমান মাঠে বললো শেক হ্যান্ডে ব্যাট ধরবে, ব্যাট কিন্তু হাতে একরকম থাকবে না, মুভ করবে হাতে। ব্যাক হ্যান্ড এসে গেলে এটা থ্রাস্ট নেবে, ফোর হ্যান্ড এসে গেলে, আর শট তুমি ডিস্টেন্স জারকে শট নেবে। আমি এই মারছি, শটটা যাচ্ছে, এই মারলি কেটে দিচ্ছি, বল নেটে পড়ছে। একই শট, একই অ্যাকশানে থার্ড কোর্টে বল যাচ্ছে, নেটেও বল আসছে। এখন যারা ব্যাডমিন্টন খেলছে, ধরুন প্রতিশ্রুতিমান ব্যাডমিন্টন
খেলোয়াড়, তাদের জন্য কি আপনার কিছু পরামর্শ আছে? আপনি যেটা বলছেন আপনার কাছে একটা চার্ট আছে। চার্ট আছে, সেটা দেখে বলতে হয়। তবে এটা যা বলছে যে তাহির জিডে, ইন্দোনেশিয়ান কোচ, ব্যাডমিন্টন কোচ ইন্দোনেশিয়ার, ও হচ্ছে সুগিয়ার্তোর কোচ, লিম সুই কিং এবং সুগিয়ার্তোর কোচ হচ্ছে তাহির জিডে ইন দ্য ইয়ার 1984। মানডে অ্যান্ড ওয়েডনেসডে ওদের প্র্যাকটিস শিডিউল, every morning combination of 20 weight trainings exercises between 8,000 to 10,000 skipping. This is followed by an hour calisthenics and isometrics. Afternoon session sees both players doing stroke practice, especially Lim Swee King 600 to 800 smash practice করতো। এটা মানডে টুইসডে গেল। থার্সডে ফ্রাইডে মর্নিং সেশন এটা ছিল। তাদের মধ্যে ছিল ডিস্টেন্স 50, 100, 200, 400, 800 মিটার্স রান। আর এবং দিস আফটারনুন সেশনে কোর্ট ট্রেনিং, শ্যাডো ব্যাডমিন্টন, দ্য সেশন লাস্ট ফর 1 hour. Everything's again these 4 to 6 games and singles and doubles বলতে এটা খেলতে হতো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা আছে, শ্যাডো প্র্যাকটিস আপনারা কি করতেন? শ্যাডো প্র্যাকটিস নিজেরা অজান্তেই করতাম। শ্যাডো করবো বলে নয়, কিন্তু অজান্তেই শ্যাডোতে কী হয় ওটা বোঝা যায় নিজের ইয়েটা, ওইখানে যেতে পারলাম কি না। ধরুন কটা স্টেপিংয়ে চলে গেলাম, নেটে ব্যাক করে এলাম, এগুলো মানে শ্যাডো প্র্যাকটিস করলে একজন ইনস্ট্রাক্টর থাকলে ভালো, সে থাকতে পারো। আমরা যে প্রথমেই বলেছি যে আগেও বলেছি যে আমরা কোনো ইনস্ট্রাকশনের ইয়েতে খেলিনি, কেউ আমাদের এভাবে দেখায়নি। আচ্ছা, বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের মধ্যে ব্যাডমিন্টনে কোন স্টেট এগিয়ে আছে, কোন রাজ্য এগিয়ে আছে? বর্তমানের খবরটা এখন অতটা খুব একটা রাখছি না। বা আপনাদের সময় আপনার কি মনে হয়েছে কোন? আমাদের সময় এই ছিল পাঞ্জাব, বম্বে একটা প্লেয়ারকে এনে কী করেছে, কিন্তু পাঞ্জাবের খুব টিমটা ভালো। হরিয়ানা পাঞ্জাব দারুণ শক্তিশালী টিম। ওদের যে বসে থাকছে সেও দারুণ খেলছে। এখন তো আপনার ব্যাডমিন্টনের ভালো ভালো একাডেমিগুলো, যেগুলো খুব ভালো ভালো একাডেমি, সেগুলো তো সব এটা প্রকাশ পাড়ুকন জেতার পর এই ব্যাডমিন্টন একাডেমিটা শুরু হয়েছে। বা আরও যে ব্যাডমিন্টন একাডেমি আছে সেগুলো তো সবই আপনার দক্ষিণ ভারত কেন্দ্রিক। আমার বর্ধমানেই এই কালনা সাব ডিভিশনে একটা খুব ভালো ব্যাডমিন্টন কোর্ট আছে। ভদ্রলোকের নাম শ্রীকৃষ্ণ মিশ্র। তিনি, আমি একটু দেখিয়ে বলতে পারি আপনাকে। হ্যাঁ বলুন, সংক্ষেপে একটু বলুন। শ্রীকৃষ্ণ মিশ্র, ওনার বাড়িতে 3টে ব্যাডমিন্টন পড়েছে ইনডোর। ছবিটা তো এখানে, ছবি তো এখানে দেখানো যাবে না। SKM স্পোর্টস ফাউন্ডেশন একাডেমি কালনা। আমি ওনার কাছে ওখানে খেলা দেখতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। আমি এটা নিয়ে একটা ক্যালেন্ডার তৈরি করেছিলাম। এটা হচ্ছে SKM স্পোর্টস ফাউন্ডেশন, বিভিন্ন ছবি এখানে দেখতে পাবেন। স্বপন দেবনাথ, এটা কালনায় ওনার ওই যে স্পোর্টস একাডেমিতে অনেক রকম খেলাধুলার ব্যবস্থা, অনেক রকম খেলাধুলা আছে, সুইমিং আছে, ফুটবল আছে। হ্যাঁ, সেখানে ব্যাডমিন্টন কোর্ট কটা আছে বলছেন? 3টে। ব্যাডমিন্টন খেলোয়াড়দের খেলা শেখানোর ব্যাপারটা কতটা? আপনি 3টে আছে, 3টে কোর্ট আছে। খেলোয়াড় কতটা আছে? আমি তো একটা টুর্নামেন্টে গিয়েছিলাম, তাই জন্য আমি বুঝতে পারিনি। এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন এর তাই ওখানে কোর্টটা আপনাকে এখানে তো ছবি দেখিয়ে কিছু আসবে না, আপনি মুখে বলুন। 3টে কোর্ট আছে একটা ইয়ের মধ্যে, খুব 3টে কোর্ট সাফিসিয়েন্ট একটা টুর্নামেন্ট করার পক্ষে। হ্যাঁ, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট দেখেছি, এবং উনিও নিজেও খেলতে ভালোবাসেন। আমার সাথে কিছুক্ষণ লক করলেন র্যাকেট নিয়ে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন ফাইনালের দিন। তো ওইটুকুই আমি গিয়েছি, দেখলাম যে বর্ধমানের বুকে, বর্ধমান
শহরে না হোক বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু একটা ভালো ইয়ে আছে। কেন দুর্গাপুরেও তো ভালো স্টেডিয়াম আছে, বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান এখন না ভাগ হয়ে গেছে। তখন তখন তো সত্যি কথা দুর্গাপুর বর্ধমান ইয়েটা ছিল দুর্গাপুরে। দুর্গাপুরে তো ভালো আছে, ডিএসপি স্পন্সর করছে, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, তারা ইনভেস্ট করে দিচ্ছে। কিন্তু সেটা তো বর্ধমানে সেই সুযোগটা নেই। তাও তো আপনারা খেলেছেন। আমরা খেলেছি নিজের তাগিদে। আমরা তো কোনোদিন বড় প্লেয়ার হবো বলে খেলিনি, মনের তাগিদে খেলেছি। যাই হোক, আমরা ব্যাডমিন্টন নিয়ে কিছুটা আলোচনা করলাম। আমরা তপন চক্রবর্তীর কাছ থেকে ওনার যে অভিজ্ঞতা সেটা আমরা শুনলাম। আমরা এই যে উনি আলোচনা করলেন ব্যাডমিন্টন নিয়ে, ওই জন্য আমাদের স্টুডিও এসছেন, ওই জন্য আপনাকে মুক্ত হওয়ার পক্ষ থেকে আপনাকে নমস্কার, ধন্যবাদ।